দল। বিকেলে আসছেন ডোনাল্ড লু। বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে আগ্রহী যুক্তরাষ্ট্র। গুটি কয়েক মানুষের ওপর করারোপ নয়, সুষমভাবে সংগ্রহের তাগিদ অর্থ উপদেষ্টার। জোর করে আদায় করা হবে না কর, জানালো এনবিআর। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সতর্কবার্তা আমলে না নেয়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ। এবং মাছের উৎপাদন বাড়লেও প্রভাব নেই বাজারে। চাষের মাছ কিনতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। সকাল 10টার পর প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান ও উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম মার্কিন প্রতিনিধি দলকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। এদিকে দিল্লি সফর শেষে বিকেলে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। আগামী 16 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন ডোনাল্ড লু। গুটি কয়েক মানুষের ওপর করারোপ নয়, সুষমভাবে তা সংগ্রহের তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জোর জুলুম করে কর আদায় করা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আরও জানাচ্ছেন রেজা খান। আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ড ভবনে অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করে আনীত পরিবর্তনের বিষয়ে এই সেমিনার। এ সময় পুরো প্রক্রিয়া অটোমেশনের তাগিদ দিয়ে রাষ্ট্রের সঙ্গে কর ব্যবস্থা সংস্কার করার কথা জানান বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। আইন কানুন ব্যবসা বান্ধব করার পাশাপাশি কারো ওপর জোর জুলুম করে কর আদায় করা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। ভয়ের সংস্কৃতি থেকে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সুষম কর কাঠামো গড়ে তোলার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। গুটি কতক লোকের উপর ট্যাক্সের বলে যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। আপনার যদি এবিলিটি থাকে আপনি পে করবেন। আর হলো একজন বেশি দেবে ট্যাক্স, আরেকজন কম দেবে, সেটা কিন্তু ঠিক না। স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ যাতে কর দেয় তা নিশ্চিত করার তাগিদ দেন ডক্টর সালেউদ্দিন। অর্থের একটা সবচেয়ে বড় অপচয় হয়, যেটা আমি দেখতে পেলাম, যে আমাদের যে প্রকল্পগুলি নেওয়া হয় এটা কিন্তু অনেক সময় নট বেসড অন ফেল্ড নিডস। আমাদের যেটা দরকার সেটার বেসিসে কিন্তু প্রকল্প আসে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগে এরই মধ্যে 2 জেলায় মারা গেছে বেশ কয়েকজন। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সচেতনতার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হয়েছে। চট্টগ্রাম থেকে সুমন কুমার দে এবং কুষ্টিয়া থেকে মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চট্টগ্রামে চলতি বছরে মোট 764 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 431 জন মহানগরে এবং 333 জন উপজেলায়। জ্বর ছাড়াও বমি, শরীরের র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। আমি আর আমার ভাই দুজনই আছি এই মেডিকেলে। আর আমার জ্বর ছিল 4 দিন, আমার ভাইয়ের 3 দিন। প্রথম জ্বর আসছে গত 5 দিন আগে, দেন আমি 2 দিন বাসায় চিকিৎসা নিচ্ছি। এরপরে 3 দিন আগে আমি এখানে আসছি। চিকিৎসা ভালো পাচ্ছি,
আল্লাহ দিলে মোটামুটি সব কিছুই ভালো এখানে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা ও মহানগরীর সব হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলা ডেঙ্গু কর্নার চালু করার জন্য বলে দিয়েছি এবং পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত যেগুলা মশারি সাপ্লাই দেওয়ার জন্য বলে দিয়েছি। ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ঔষধপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক আমাদের মজুদ আছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নিলে মৃত্যুহার কমানো সম্ভব। নিজ নিজ এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কোনো জায়গায় যেন পানি জমতে না দেয় এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন রেগুলার নিয়মিত স্প্রে করা হয়। এদিকে কুষ্টিয়ায় সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের ধর্মদহ গ্রামে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে সেবা নিচ্ছেন রোগীরা। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শরীর খুব ব্যথা, তারপরে বমি বমি ভাব, মাথা ঘোরা। ডেঙ্গু আমাদের গ্রামে এত আকার ধারণ করছে যেটা খুব আতঙ্কে সারা এলাকায়। এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বলে জানালেন এই চিকিৎসকও। ঘর বাড়ি আনাচে কানাচে জঙ্গল বেশি থাকে, সেক্ষেত্রে মশার উৎপত্তি বেশি হলে ডেঙ্গুর প্রবণতাটা বেশি হয়। ডেঙ্গু মোকাবেলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এদিকে ডেঙ্গু মোকাবেলায় সতর্কবার্তা আমলে না নেয়ায় উদ্বেগ জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। তারা বলছেন, বর্ষা মৌসুম শেষে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন সতর্কতা বার্তা আগেই জানিয়ে দেয়া হয়েছিল। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেলেও সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই প্রাণ গেছে 19 জনের। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। যাত্রাবাড়ির কোনাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন তানজিনা বেগম। ডাক্তার নার্সের পাশাপাশি সহধর্মিণীর যত্নে ব্যস্ত স্বামী। এদিকে আবার শরীয়তপুর থেকে আসা এক স্ত্রী ব্যস্ত স্বামী কামাল হাওলাদারের সেবায়। কদিন ধরে হাসপাতালের বিছানায় কাটছে তাদের নির্ঘুম রাত। মুগদা হাসপাতালে ভর্তি 114 জন রোগীর চিত্রটা এমনই। রাজধানী ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকার রোগীরা ভর্তি হচ্ছে এখানে। কালকে রাতে 1টা বাজে আসছি এই জায়গায় তো স্যালাইন লাগাইছি, টাকাইছি পর সুস্থ হয়েছে মোটামুটি। রক্তর পয়েন্ট একবারে এই নিচে নাইমা আসে, তখন আবার আজকে 3 দিন ধরে এই জায়গায় এই হসপিটালে আমি ভর্তি হই। আগের বছরের একই সময়ের তুলনায় রোগী কম হলেও পরিস্থিতি এখন পর্যন্ত সুবিধাজনক না। ডেঙ্গু টেস্ট করার পজিটিভ আসার পরে এখানে ভর্তি হয়েছে, এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি। সারাদিন ভালো থাকি কিন্তু সকালবেলায় লড়তেই পারি না বিছানাতে। চিকিৎসকরা বলছেন, আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা বাড়ছে। যারা প্রেগনেন্ট রোগী বা ডায়াবেটিস বা কিডনি, এদের একটু ক্ষতিগ্রস্ত বেশি, এদের সিভিরিটি একটু বেশি হচ্ছে, আর বাকি যারা নর্মাল পারসন তাদের একটু কম হচ্ছে। হাসপাতালের উপপরিচালক জানান, ওষুধ স্যালাইনের অভাব না হলেও সংকট রয়েছে চিকিৎসকের। গত বছর যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা অ্যাটাচমেন্টে 30 জন আমরা চিকিৎসক পেয়েছিলাম, সাথে কিছু নার্স পেয়েছিলাম। কিন্তু এবার কিন্তু শুরু থেকেই আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অ্যাটাচমেন্টে কোনো ডাক্তার বা নার্স পাইনি। ডেঙ্গুর বিস্তার রোধে হটস্পট ম্যানেজমেন্টের মাধ্যমে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে 3টি কাজ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ সময় দেখেছে বাংলাদেশ। 3.25 লাখ মানুষ হাসপাতালে ভর্তির পাশাপাশি 1700 মানুষের প্রাণহানি ঘটে 2023 সালে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মাছের উৎপাদন বাড়লেও এর কোনো প্রভাব নেই বাজারে। বছর জুড়েই বৃষ্টি, বন্যাসহ সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি থাকে দাম। তেলাপিয়া, পাঙ্গাসের মতো চাষের মাছও কিনতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। আর বিক্রেতারা বলছেন, হাত ঘুরলেই বেড়ে যায় দাম। এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি মাছের অভয়াশ্রম রক্ষার তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন।
বাংলাদেশ বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO হিসেবে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয়, পুকুর ও অন্যান্য মুক্ত জলাশয়ে চাষের ক্ষেত্রে পঞ্চম। অথচ বাজারে চাষের মাছ তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকা পর্যন্ত, আবার পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 280 টাকায়, আর চাষের রুই কেজি প্রতি 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে চাষের কই, শিং ও মাগুর মাছের দামও থাকে বাড়তেই। তেলাপিয়া 220 টাকা করে কিনলাম, দাম তো বেশি, আমাদের গরিব মানুষের জন্য তো বেশি। এই যে কাজ কাম করে খাই, কিনতে মানে 200 টাকা আরো 2 দিন চলতে পারতাম। মাছের দাম আসলে অনেক বেশি, যেটা সাধারণ মানুষ কিনতে পারবে না। তেলাপিয়া এবং পাঙ্গাস সম্পর্কে যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে এই মাছগুলোর দাম কমা উচিত। আর বিক্রেতারা বলছেন কয়েক হাত ঘুরেই দাম বাড়ে, আবার খামারিদের চাষের ব্যয়ও বেড়েছে। 3-4 হাত বদলে আসে, যেটা মু ধরে ওইটা আমি কিনে একজন, আরো দেয় নেয়, ওই যাতে বেচে আরেকজন, ওই যাতে আবার আরেকজন কিনে পরে এই জায়গায় এই দামে পরে আবার আমরা কিনি। 2.5 কি তেলাপিয়া যেটা, এটা ভালো পানির জায়গা মাছ, ওটা 350-400 এরকম যায়। আমরা মাছ চাষ করি, তো আমরা যে দামে আসলে বিক্রি করি সেই তুলনায় এখানে এরা দেখতেছি খুব বেশি দাম নেয়। জনসংখ্যার সঙ্গে মাছের উৎপাদনের সামঞ্জস্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অনেক বিলে কিন্তু অভয়াশ্রম আছে, হালতি বিলে অভয়াশ্রম আছে, আমাদের হাওড়ের দিকে কয়েকটা জায়গায় কিছু কিছু অভয়াশ্রম আছে, কিন্তু সে সমস্ত অভয়াশ্রমগুলো রক্ষা, তাদের ব্যবস্থাপনার দিকে সমন্বিত যে উদ্যোগ, সমন্বিত উদ্যোগের কিন্তু যথেষ্ট পরিমাণ অভাব আছে। সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে বাজারে দাম কমে আসবে বলেও মনে করছেন তিনি। বাজারে ক্রেতার কাছে সরাসরি উপকৃত হতে গেলে বা ক্রেতার উপর একটা এটা যদি প্রভাব যদি পড়তে হয়, তাহলে আমাদের সাপ্লাই সিস্টেম যেটা আছে সেখানে একটু হাত দেওয়ার বিষয় আছে। যখন প্রাচুর্য অনেক বেশি মাছের, ঠিক সেই একই হারে বাজারে প্রাচুর্য বাড়ে না, যার ফলে বাজার দর বা মানুষের প্রাপ্যতার উপরে প্রভাবটা একইভাবে পড়ে না। সরকারি তথ্যে প্রতি বছর মাছ উৎপাদন হয় 49 লাখ মেট্রিক টন, যেটি চাহিদার চেয়ে বেশি। তারপরও কেন বাজার নিয়ন্ত্রণহীন, প্রশ্ন সাধারণ ক্রেতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে কক্সবাজার জেলার 9 উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী 2 শতাধিক গ্রামের অন্তত 50,000 পরিবার। এসব এলাকার মানুষ খাদ্য ও পানির সংকটে ভুগছেন। এদিকে খারাপ আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে পারেনি 13টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে 5 শতাধিক মাঝি মোল্লা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রামে শুরু হয়েছে বৃষ্টি, সেই সঙ্গে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত এবং নদী বন্দরে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশজুড়েই হচ্ছে বৃষ্টিপাত। জানবো রংপুরের পরিস্থিতি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, রংপুরের আবহাওয়া এখন কেমন, আর জনজীবনে ভোগান্তি কি বাড়িয়েছে বৃষ্টি, জানাবেন। যে রংপুর বিভাগীয় আবহাওয়া অফিস আছে, এই আবহাওয়া অফিসে আপনাকে যদি বলি গত 12 তারিখে যে রংপুরে যে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টিটা হচ্ছে 13.2 মিলিমিটার এবং 14 তারিখ 13.14 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রংপুর যে বিভাগের যে নদীগুলো আছে, এই নদীগুলো কিন্তু প্রত্যেকটি নদী প্রায় ভরপুর হয়ে গেছে, পানিতে টইটুম্পুর হয়ে গেছে, যার কারণে মানুষের অনেকটা চলাচল যে স্বাভাবিক জীবন সেটি কিন্তু অনেকটাই অস্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এমনি যে মানুষ রাস্তাঘাট, বাজার, হাট বাজার, এগুলো কিন্তু এই সব কিন্তু সবকিছু স্বাভাবিক আছে। আমাদের যে রংপুর বিভাগীয় অফিস আছেন, এই অফিসের যে অফিস ইনচার্জ অর্থাৎ আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মহোদয়, তার কাছে আমরা জানবো যে রংপুর বিভাগে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এই অঞ্চলের মানুষের জন্য আপনার মেসেজটা কি। দেখুন, জুন থেকে সেপ্টেম্বর এই 4টা মাসই হচ্ছে বর্ষাকাল, এবং যেহেতু সেপ্টেম্বরটা শেষ মাস, এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে রংপুর ডিস্ট্রিক্টের কথা যদি বলি, 13.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং গত আজকে পর্যন্ত 1 তারিখ থেকে আজকে পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 110 মিলিমিটার।
এই চলমান পরিস্থিতিটা আগামীকালকে কিছুটা থাকার সম্ভাবনা আছে। আগামীকালের পর থেকেই পরিস্থিতির উন্নতি হবে, অর্থাৎ আগামীকাল থেকে আকাশ ক্লিয়ার হয়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছার সম্ভাবনা রয়েছে ভূপৃষ্ঠ পর্যন্ত, এবং সেক্ষেত্রে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু শুনলেন রংপুর যে বিভাগীয় আবহাওয়া অফিস আছে, এই আবহাওয়া অফিসের অফিস প্রধান, তিনি কিন্তু এই আবহাওয়া সম্পর্কে জানালেন। এই ছিল রংপুর থেকে আবহাওয়া এবং বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য। মাহমুদ, শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আর ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। বিকেলে আসছেন ডোনাল্ডো। বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে আগ্রহী যুক্তরাষ্ট্র। গুটি কয়েক মানুষের ওপর করারোপ নয়, সুষমভাবে সংগ্রহের তাগিদ অর্থ উপদেষ্টার। জোর করে আদায় করা হবে না কর, জানালো এনবিআর। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সতর্কবার্তা আমলে না নেয়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ। এবং মাছের উৎপাদন বাড়লেও প্রভাব নেই বাজারে। চাষের মাছ কিনতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।